আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের হাল হকিকত কি? এ সরকার কতদিন টিকবে, কিংবা এ সরকার কতদিন ক্ষমতায় থাকতে চায়? সামনে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, সরকার কি আসলে আন্তরিকভাবে সে নির্বাচন দিতে চাচ্ছে? আর যদি সে নির্বাচন দেয়, সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যে সকল তার মদদে দল তৈরি করেছেন, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল প্রায় ৫০ থেকে ৬০টি, যাদেরকে বলা হয় কিংস পার্টি। কিংস পার্টির আগে কিংস পার্টির ফাদার হিসেবে তিনি ৩ থেকে ৪টি বড় বড় রাজনৈতিক দলকে তৈরি করে ফেলেছেন। তারা বিএনপি এবং আওয়ামী লীগের মতো অত বড় দল নয়, তবে নিঃসন্দেহে রাজনীতির যে অভিজ্ঞতা, সারা দেশে তাদের যে সাংগঠনিক তৎপরতা, এবং একটা রাজনৈতিক দলের জন্য সবচেয়ে বেশি যেটি দরকার সেটি হলো অর্থনৈতিক, যাকে বলা হয় সক্ষমতা। এরকম ২ থেকে ৩টি রাজনৈতিক দলকে এনসিপি এবং কিংস পার্টির মুরব্বি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত সুকৌশলে প্রতিষ্ঠিত করে ফেলেছেন আমাদের রাষ্ট্র ব্যবস্থায় এবং আমাদের সরকার ব্যবস্থায়। এর বাইরে সাপোর্ট হিসাবে, মানে এনসিপি, কিংস পার্টি, তার সঙ্গে তাদের মুরব্বি ২ থেকে ৩টি দল, তাদেরকে আবার ডান দিকে এবং বাম দিক থেকে সাহায্য সহযোগিতা করার জন্য বাংলাদেশের প্রচলিত রাজনীতিতে যে সকল দল বেশ অভিজ্ঞ, তারা অনেকে ক্ষমতায় এসেছে, ক্ষমতার অংশীদার হয়েছে, আবার অনেকে ক্ষমতায় আসেনি বটে, তবে তাদের যোগ্যতা এবং অভিজ্ঞতা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। যেমন ধরুন জাতীয় পার্টি কিংবা বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। এই দুটো সংগঠনকে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পর্যন্ত আক্রমণ করেননি। ফলে তার যে রাজনৈতিক মাস্টার প্ল্যান, সেই মাস্টার প্ল্যানের ডান দিকে জাতীয় পার্টি, বাম দিকে কমিউনিস্ট পার্টি, সেখানে অতন্ত্র প্রহরী হিসেবে আগামী দিনে যদি তাকে সহযোগিতা করে, এতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। আমরা যেটা পর্দার সামনে, মানে মঞ্চে যেটা দেখতে পাচ্ছি, আওয়ামী লীগের উপর আসলে খুব জুলুম অত্যাচার হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো যে আওয়ামী লীগের অনেক লোক, বিশেষ করে যাদের বিরুদ্ধে মব হলে, যে মব সন্ত্রাস নিয়ে আমরা আজ এত নেতিবাচক কথা বলছি, যাদেরকে যদি ছাত্র এবং জনতা পিটিয়ে জীবন্ত কবর দিয়ে তারপর সেই কবরের উপরে তারা লম্ফ এবং ঝম্প করত, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 2024 সনের এই সময়গুলোতে সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ হতো। এরকম বিতর্কিত, দুর্নীতিবাজ এবং যারা দেশের শত্রু, তারা যে কিভাবে সীমান্ত পাড়ি দিয়ে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে, যা কিনা আমাদের পুরো রাজনৈতিক অঙ্গনকে অস্থির করে তুলেছে। এখন যারা এভাবে পালিয়ে গেছে, তারা কি সরকারকে সহযোগিতা করছে, আওয়ামী লীগকে করছে না বিএনপিকে করছে? তারা কি দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, নাকি বাকি জীবন নীরবে নিভৃতে কাটাতে চাচ্ছে? এই সমস্ত বিষয় নিয়ে এখনো প্রকাশ্যে আলোচনা শুরু হয়নি, কিন্তু খুবই জরুরি ভিত্তিতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা দরকার। একজন রাজনীতিবিদ, খুব তরুণ একজন রাজনীতিবিদ, তিনি বলছিলেন, রাজনীতিবিদ নয়, সঙ্গীত শিল্পী, একজন সঙ্গীত শিল্পী, খুবই বিতর্কিত। তিনি যেটা বলছিলেন যে টাকার চাইতে আকর্ষণীয় কোনো হিরোইজম বা হিরোইজম নেই। আমরা যে সেলিব্রিটি হতে চাই, বা আমরা যে সাহসী হতে চাই, বীরত্ব দেখাতে চাই, তো সেক্ষেত্রে বর্তমানে জমানাতে টাকা হলো সবচেয়ে বড় মাপকাঠি। আপনার টাকা থাকলে আপনি জ্ঞানী না হয়েও জ্ঞানের অধিকারী হবেন, জ্ঞানীরা আপনার পদতলে কদমবুছি করবে।
আপনি রূপবান বা রূপবতী না হলেও কেবল অর্থ রয়েছে। আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণীকে বিয়ে করতে পারবেন, অথবা আপনি যদি ৬০ বছর বা ৭০ বছরের বুড়িও হন, আপনার যদি অনেক টাকা থাকে, আপনি ২০-২২ বছরের সেই যুবককে আপনার শয্যাসঙ্গী হিসেবে পেয়ে যাবেন। রাজদরবারে আপনার জন্য চেয়ার থাকবে, রাজা আপনার গলায় মাল্য দিবে। এই হলো অর্থের ক্ষমতা। এটি কেবল এখন নয়, যেদিন থেকে অর্থ ব্যবস্থা শুরু হয়েছে সেদিন থেকেই এই দুরাচারটি চলে আসছে রাষ্ট্রতে, রাজনীতিতে, সমাজে, সংসারে, সব ক্ষেত্রে। অবাক করার ব্যাপার হলো, এই মুহূর্তে বাংলাদেশের নাগরিকদের মধ্যে সবচাইতে বেশি টাকা পয়সা, ধন ও সম্পদ এগুলো আওয়ামী লীগের লোকদের আছে। কেউ পালিয়ে আছেন, কেউ পালাননি, কিন্তু টাকা তাদের হাতে। আর সেই টাকার পেছনে কিভাবে পঙ্গপালের মতো রাজনৈতিক দলের নেতারা ছুটছে, কিভাবে বেহায়ার মতো সেই টাকার স্বাদ নেওয়ার জন্য, টাকার ভাগ নেওয়ার জন্য তারা ঘুরছে। আওয়ামী লীগ নেতাদের অনেকগুলো 5 স্টার হোটেল ছিল, অনেকগুলো টেলিভিশন চ্যানেল ছিল বা আছে, অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে আরও অনেক কিছু, ব্যাংক, বিমা। একটি জায়গাতেও আওয়ামী লীগের স্বার্থ ক্ষুণ্ণ হয়নি। সেটা এস আলম বলেন, সামিট গ্রুপ বলেন, কিংবা ভারতের আদানি বলেন, কিংবা তমা কনস্ট্রাকশন বলেন, সাই পাওয়ার টেক বলেন, এ সমস্ত বড় বড় জায়ান্ট কোম্পানিগুলো তারা আগের যে কোনো সময়ের চাইতে এই নব্য যুগের যারা রাজনীতির কুশীলব তাদেরকে অনেকটা সেই কাটা খাওয়া বিড়ালের মতো তাদেরকে সামনে কাটা রেখে, উচ্ছিষ্ট রেখে তাদেরকে যেভাবে ঘুরাচ্ছে, এই ঘুরানোর ফলে আপনি অনেকের ছেলেকে দেখতে পাবেন, অনেক এই কাটা খাওয়া বিড়ালের ছেলে মেয়েকে দেখতে পাবেন যে আওয়ামী দোসরদের সেই অফিস আদালতে ভিক্ষুকের মতো বসে আছে। অনেক বর্তমান কাটা খাওয়া বিড়ালকে দেখতে পাবেন আওয়ামী দোসরদের সাথে দেখা করার জন্য সিঙ্গাপুর, ব্যাংকক, দুবাইতে তারা ছুটোছুটি করছে। তো এই যদি হয় আওয়ামী অর্থনীতির অবস্থা, তাহলে আওয়ামী রাজনীতির অবস্থা খুব কি খারাপ? আপনার কি মনে হয়? বরং আমরা যারা 2009 সন থেকে একেবারে 25 সন পর্যন্ত কায়মনোবাক্যে আওয়ামী লীগের বিরোধিতা করেছি, এবং এই পরিবর্তিত পরিস্থিতিতে না ঘরকা না ঘটকা আমরা আগের মতো যারা কথা বলে আসছি, অন্যায়কে অন্যায়, সাদাকে সাদা, কালোকে কালো, তারা অবাক বিস্ময়ে দেখছি যে আম এবং দুধ একত্রে মিশে গেছে। সেই বর্তমান জমানাতে যাদের হাতে ক্ষমতা, আগামীতে যাদের হাতে ক্ষমতা আসবে, এবং অতীতে যাদের হাতে ক্ষমতা ছিল, সবাই মিশে গেছে। অল্প কিছু লোক, অল্প কিছু লোক, যদি ধরেন বাংলাদেশে অনেক লোক আছে, আমি ক্ষুদ্র গোলাম মোল্লা রনি আছি, নুরুল কবির সাহেব আছেন, তৃতীয় মাত্রার জিল্লুর সাহেব আছেন, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, এটা লেভেল মেনটেন করে আমরা যে কথাবার্তা বলে যাচ্ছি, আমাদের কি হলো বা আমাদের কি হবে, এটা নিয়ে আমরা কখনো চিন্তা ভাবনা করিনি। আমরা যেভাবে আছি সেভাবে বলে যাচ্ছি, এবং আলহামদুলিল্লাহ আমি এতে খুশি। যেটা বলছিলাম, তো এই যে একটা রাজনীতির ঘূর্ণিপাক, রাজনীতির একটা জটিল অঙ্ক, সেই জটিল অঙ্কের মধ্যে সবচেয়ে বেশি বিপদে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা ঘনিষ্ঠজন, যারা এই রাজনীতির কূটকৌশলের মধ্যে কখনো পড়েননি, যারা রাজনীতির সেই কূটকৌশলের অংশীদার হতে চাননি, এবং রাজনীতির ক্রিয়ানক হিসেবে কখনো দালালি তারা করেননি, কিন্তু নিয়তির নির্মম পরিহাসে তারা রাজনীতির একেবারে শীর্ষ পদে এসে বসে গেছেন। এখন এই মানুষগুলোকে, যারা উপদেষ্টা মণ্ডলীতে আছেন, যারা বিপ্লবী ছাত্রনেতা হিসেবে আছেন, এখনো পর্যন্ত নীতি এবং আদর্শ ধরে আছেন, যাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত দুর্নীতির অভিযোগ আসেনি,
আর অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পরিবার, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে। কিন্তু মোরাললেস ঠিক ঐরকমভাবে কি বলবো? আ বিএনপি জমানাতে বা আওয়ামী লীগ জমানাতে যেইভাবে মারাত্মক দুর্নীতির কথা আমরা শুনেছি, টাকা পাচারের কথা শুনেছি, এই জিনিসগুলো এখনো ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার পরিবারের বিরুদ্ধে আসেনি। অভিযোগ আছে তিনি আ একটা লাইসেন্স নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের। আচ্ছা ঠিক আছে। আওয়ামী লীগ জমানাতে, বিএনপি জমানাতে অনেক অশিক্ষিত লোকজন 8 পাসও করেনি। তারাও ট্রাস্টি বোর্ডের বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হয়েছেন। বড়, বড় বিশ্ববিদ্যালয়ের মালিক হয়েছেন। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি একটা বিশ্ববিদ্যালয়ের মালিক হন বা লাইসেন্স নেন, ক্ষতি কি বলেন তো? তিনি ম্যান পাওয়ারের লাইসেন্স নিয়েছেন। ভালো কথা। তো অন্য ১০ জনে যদি পেতে পারে, তিনিও তো পেতে পারেন। এখানে তো বাধা নেই যে তিনি নিতে পারবেন না। আপনি বলতে পারেন যে ওই রাষ্ট্রীয় পদপদবীতে থেকে তার এটা সাজে না। শেখ হাসিনা বেগম খালেদা জিয়া তো এই কাজ করেননি। ভালো কথা। শেখ হাসিনা বেগম খালেদা জিয়া তারা পদে থেকে এই কাজ করেননি। কিন্তু সালমান এফ রহমান কি করেছেন? তারপর আনিসুল হক কি করেছেন? এস আলম কি করেছেন? তারা কি শেখ হাসিনার অজ্ঞাতে এই কাজগুলো করেছেন? বেগম খালেদা জিয়ার কথা যদি ধরেন, এরকম বিশাল আপনি মোর্শেদ খানের কথা চিন্তা করতে পারেন। আরো অনেকের কথা আপনি বলতে পারেন। শত, শত মানুষ। তো যাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অভিযোগ সারা বাংলাদেশে মানে যদি বলা হয় যে সত্যিকার অর্থে রোবোটিক, ম্যাথমেটিক অ্যান্ড কালেক্টিভ কারাপ্টেড লোক কোন দলে বেশি? আপনি দেখবেন যে তারাই এখন এই সমাজে দাপট চালাচ্ছে। তো এই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্ডা, বাচ্চা, ডালপালা, আত্মীয়স্বজন তারা এখনো পর্যন্ত এই গত ১০ মাসে ওভাবে দেশের টাকা পাচার করা, টেন্ডারবাজি করা, দুর্নীতি করা এগুলোর মধ্যে এভাবে জড়াননি। ২-৪ জন উপদেষ্টার এপিএস বা উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ আসছে এই পর্যন্ত। তো তারপরেও আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে অধৈর্য হয়ে পড়েছি। তার সম্পর্কে যেকোনো নেতিবাচক কথা শোনার জন্য আমাদের মন উথাল-পাথাল করে এবং এটা আমাদের একটা অভ্যাস। বাংলাদেশে বসে সীমিতভাবে